নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম, যে কর্কট লগ্নের ইষ্ট দেবতা সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারে। তো আজকে আমরা কি জানবো বা কি শিখবো, যে সিংহ লগ্নের ইষ্ট দেবতা কে এবং তিনি লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, পঞ্চম এবং ষষ্ঠভাবে বসলে কেমন ফলাফল দিতে পারে। তো আমাদের এই ইষ্ট দেবতা বা ইষ্টগ্রহ কে সেটা জানার জন্য যে আমরা ভিডিওটা শুরু করেছি, সেটা আমাদের কন্টিনিউ চলছে। আপনারা সকলে দেখুন এবং আমাদের সাথে থাকুন। তো ইষ্ট দেবতা কে আমরা কি জেনেছি আগের ভিডিওগুলো থেকে, যে লগ্ন থেকে পঞ্চম ঘর যেখানে হবে সেই ঘরটা কি হচ্ছে, সেই লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ। এখান থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই ঘরটা কার ঘর? বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতি ঘর যদি এটা হয়, তাহলে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু সিংহ লগ্নে কি হয়ে যাচ্ছে? ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা। তাই সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে কি বলা হবে, যে আপনারা সকলেই সবসময় কি করবেন? গুরুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি করবেন। তাহলে কি হবে? আপনাদের যে সমস্ত লগ্ন ছকে অশুভ ফলগুলো থাকে সেগুলো কি হয়? শুভ ফল দেওয়ার চেষ্টা করুন। যদি গুরুর প্রতি সম্মান এবং ভক্তি শ্রদ্ধা করেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন। লগ্ন ছক অনুযায়ী হয়তো আপনাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে, তখন কি হবে? সেগুলো থেকে আপনারা উপকার পাবেন। যদি আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের জাতক জাতিকাদের গুরু না থাকে, তাহলে কি করবেন? নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি করবেন, তাহলে আপনারা সবসময় সেই উপকারটা পাবেন। কখনো তাদেরকে কটু কথা বা অশ্রদ্ধা করবেন না, তাতে আপনারা কিন্তু সাফল্য পাবেন না। বোঝাতে পারলাম? তাই সিংহ লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা কি হচ্ছেন? বৃহস্পতি। বৃহস্পতি হলেন দেবগুরু। তাই আমাদের সকলকে কি করতে হবে? অর্থাৎ সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখতে হবে। কোনো সময় তাদেরকে অসম্মান বা কটু কথা বলা যাবে না। গুরু অর্থাৎ গুরুকে বা গুরুদেবকে, যিনি আপনাদের পরিবারের গুরুদেব। আর গুরুদেব যদি না থাকে তখন কি করবেন? নিজের মা বাবাকে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারাই হবে তাদেরকে ভক্তি শ্রদ্ধা করবেন, তাহলেই আপনারা সফলতা পাবেন সমস্ত কাজে। চলুন এবারে দেখি যে সিংহ লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা বৃহস্পতিদেব যদি লগ্নে বসে অর্থাৎ প্রথম ঘরে যদি বসেন তাহলে কেমন ফলাফল দিতে পারে। তার আগে এটা লিখে নিই: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 12টা ঘর। এরপর বৃহস্পতি গ্রহ বা দেবগুরু যখন লগ্নে এসে বসেন, তখন সেই সমস্ত জাতক জাতিকারা কি হবে? তাদের স্বাস্থ্য ভালো হবে, তারা দেখতে শুনতে ভালো হবে, তাদের মুখমণ্ডল ভালো হবে, তাদের আকৃতি ভালো হবে, তাদের পার্সোনালিটি ভালো হবে, তারা দেখতে হ্যান্ডসাম হবে। এই সবগুলো কিন্তু সেখান থেকে লক্ষ্য করা যায়। তার মধ্যে কি হবে? জ্ঞান এবং বুদ্ধিতে পরিপূর্ণ থাকবে সেই জাতক জাতিকা। অন্যান্য মানুষদেরকে সৎ পরামর্শ দেবে যে কোন কাজটা করলে তার সুবিধা হবে বা উপকার পাবে। এইসবগুলি কিন্তু সেই সমস্ত জাতক জাতিকার মধ্যে অর্থাৎ সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতি গ্রহ যদি লগ্নে বসেন তখন কিন্তু এই প্রভাবগুলো দেখা যায়। ঠিক আছে? এরপর বৃহস্পতি গ্রহ যখন লগ্নে বসে যখন তার পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে পড়ে, তখন কি হয়? পুত্র সন্তান হওয়ার যোগ হয়, পড়াশুনোয় ভালো হয়, জাতক জাতিকা উচ্চশিক্ষা লাভ করে, প্রেম ভালোবাসাতে উন্নতি লাভ করে। তার মধ্যে প্রেম ভালোবাসা প্রচণ্ড পরিমাণে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে। এর পরবর্তীতে যখন বৃহস্পতি গ্রহ তার সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে? সপ্তম ঘরে যখন দিচ্ছে, তখন কি হচ্ছে? জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য জীবন খুব সুখের হচ্ছে, একে অপরকে বুঝতে পারে,
একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তাদের মধ্যে বৈবাহিক জীবন ভালো হয়, ব্যবসার ক্ষেত্রে তারা উন্নতি লাভ করে। দেবগুরু যখন এখানে বসে তার নবম দৃষ্টি নবম ঘরে দেয়, তখন কি হয়? জাতক জাতিকা ধার্মিক হয়, পিতার সাথে সুসম্পর্ক গড়ে, পিতাকে গুরু হিসাবে মানে, মাতাকে গুরু হিসাবে মানবে, তাদের শ্রদ্ধা করবে, ভক্তি করবে, বিদেশ যাত্রা হবে। এই সবগুলো কিন্তু লক্ষ্য করা যায় যখন দেবগুরুর দৃষ্টি নবম ঘরে পড়ে সেই সমস্ত সময়। এরপর দেবগুরু বা বৃহস্পতি দেব যখন দ্বিতীয় ঘরে বসেন, তখন কি ধন সম্পত্তিতে উন্নতি লাভ হয়। কখনো ধন সম্পত্তির অভাব হয় না। মুখের বাণী এত সুন্দর হয় যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। আত্মীয় স্বজনরাও কি চায় সেই সমস্ত জাতক জাতিকাদের সাথে মেলামেশা করতে, কারণ তার কাছ থেকে সবসময় কি সুপরামর্শ পাওয়া যায়। সুপরামর্শ পেলে তারা কি তাদের জীবনে ভালো রাস্তাটা খুঁজে পায়। তো এরপরে বৃহস্পতি দেব যখন তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে দিচ্ছে, তখন কি হবে? রোগ, ঋণ, ধার এইসবগুলো কিন্তু আসবে, কিন্তু বৃহস্পতির দশা এবং অন্তর্দশাতে কী হবে? চলে যাবে আবার। এরপর সপ্তম দৃষ্টি যখন অষ্টম ঘরে দিচ্ছে, তখন কি হয়? তখন মৃত্যুতুল্য কষ্ট এইসবগুলো কিন্তু বৃহস্পতিদেব নিজের জ্ঞান এবং বুদ্ধির দ্বারা কিন্তু সেই সমস্যাগুলোকে সমাধান করে নেবে। নবম দৃষ্টি কোথায় পড়বে? দশম ঘরে যখন পড়বে, তখন কি হবে? কাজকর্মে উন্নতি হবে, প্রমোশন হবে, কর্মের জন্য তার সুনাম চারিদিকে ছড়িয়ে বেড়াবে। ঠিক আছে, এগুলো কিন্তু নবম দৃষ্টি দশম ঘরে দেওয়ার কারণে লক্ষ্য করব। এরপর তৃতীয় ঘরে যখন বৃহস্পতি দেব বা দেবগুরু বসবেন, তখন কি হবে? তার মধ্যে পরাক্রম করার ক্ষমতা বাড়বে, কাজ করার এনার্জি বাড়বে, কারণ তৃতীয় ঘর সবসময় পরাক্রম। ছোট ভাই বোনের থেকে সাপোর্ট পাবে, কিন্তু পরাক্রম করতে হবে। পরাক্রম না করলে কিন্তু সফলতা পাবে না। পরাক্রম বলতে অতিরিক্ত পরিশ্রম। যে কোনো ছোট বড় কাজকর্ম করলেই কিন্তু তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তৃতীয় বসে যখন তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম ঘরে যখন পড়বে, তখন বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়া কি দৈনন্দিন জীবন কিন্তু খুব একটা সুখের হবে না। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টটা একটু কম থাকবে, তাই দৈনন্দিন জীবনে অশান্তি কিন্তু লেগে থাকবে। সপ্তম দৃষ্টি যখন কোথায় পড়ছে? নবম ঘরে পড়বে, তখন কী হবে? সেই জাতক বা জাতিকা ধর্মকে খুব একটা শ্রদ্ধা ভক্তি করবে না। পিতার সঙ্গে খুঁটিনাটি একটু মনে অশান্তি কিন্তু লেগে থাকবে। এগুলো কিন্তু নবম ঘরের যে সমস্ত ফলাফলগুলো, সেগুলো পেতে একটু বাধা আসবে। এরপর নবম দৃষ্টি যখন একাদশ ঘরে পড়বে, তখন কি হবে? তার ইচ্ছা মতো কাজ করলে কিন্তু তাকে পরিশ্রম প্রচণ্ড করতে হবে, সেই কাজে কিন্তু লাভ পাবে না, খুব একটা লাভ পাবে না। বড় ভাই বোনের থেকে সাপোর্ট মোটামুটি পাবে, খুব একটা যে ভালো সাপোর্ট পাবে সেটা কিন্তু নবম দৃষ্টি দেওয়ার কারণে হবে না। তা এগুলো কখন হবে? দশা, অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলগুলো কিন্তু অবশ্যই দেখবেন। যে আমি বলে দিয়েছি বলেই যে হবে এমন কিন্তু কথা নয়। দশা অন্তর্দশাটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর বৃহস্পতি যখন চতুর্থ ঘরে বসছে, তখন কী হবে? চতুর্থ ঘর মানে আমরা কী জানি? শৌখিনের ঘর। মা, হৃদয়, যানবাহন, ভূমি, গাড়ি এইসবগুলো কিন্তু চতুর্থ ঘর থেকে পায়। তাই বৃহস্পতি দশা এবং অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবল যখন ভালো থাকবে, তখন এইগুলো কিন্তু জাতক বা জাতিকা নিজের পরিশ্রমের ফলে তৈরি করে ফেলবে। মায়ের সাথে সুসম্পর্ক থাকবে, গাড়ি, যানবাহন, ভূমি, জমি, জায়গা এগুলো কিন্তু নিজের ক্যালিতে করে নিতে পারবে সেই সমস্ত জাতক জাতিকা। আবারও একটা কথাই বলবো, যে ডিগ্রিগত বলাবল, দশা, অন্তর্দশা এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তো এর পরবর্তীতে পঞ্চম দৃষ্টি যখন অষ্টমভাবে পড়বে জাতক জাতিকাদের মধ্যে, তখন রোগ, ঋণ, জ্বর, জ্বালা এগুলো কিন্তু মৃত্যুতুল্য কষ্টের মতো মনে হবে। কিন্তু কি বৃহস্পতি তার দশা অন্তর্দশাতে এগুলো কিন্তু সব কাটিয়ে ফেলবে, কারণ বৃহস্পতি গ্রহ একটা ভালো জায়গায় বসে আছে এবং তার পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। সেই জন্য অষ্টম ঘরের যে সমস্ত অশুভ ফলাফলগুলো, সেগুলো বৃহস্পতিদের নিজস্ব জ্ঞান এবং বুদ্ধি এবং দশা অন্তর্দশা ডিগ্রিগত বলাবল ভালো থাকার জন্য সেগুলোকে কাটিয়ে তুলবে, সেগুলো আর লক্ষ্য করা যাবে না। আমরা সকলেই জানি যে অষ্টম ঘর খুব একটা ভালো ঘর নয়, সবসময় কি অশুভ ফল দেয়। তো এর পরবর্তীতে যখন সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, তখন কী হবে? কাজকর্মে উন্নতি লাভ করবে, প্রমোশন হবে। পায়ের হাঁটুতে যদি কোনো ব্যথা
হয়ে থাকে সেটা কি হবে, বৃহস্পতির দশা এবং অন্তর্দশাতে সেটা চলে যাবে, সেটা ঠিক হয়ে যাবে। পরবর্তীতে নবম দৃষ্টি যখন দ্বাদশে পড়বে তখন কী হবে, বিদেশ যাত্রা করবে। বিদেশ যাত্রা করে কী হবে, সেখান থেকে লাভ পাবে। ঠিক আছে, যদি হসপিটালে খরচা হয়ে থাকে বা হসপিটালে খরচা চলে তখন সেক্ষেত্রে কী হবে, হসপিটালের খরচা কিন্তু কমে যাবে। তো এরপর বৃহস্পতিদেব যখন পঞ্চমে বসছে তখন কী হয়েছে, পঞ্চম হচ্ছে ত্রিকোণে বসলে মানে খুবই ভালো ফল। সেখান থেকে পুত্র সন্তানের যোগ হবে, পুত্র সন্তানের পড়াশুনো ভালো হবে, এডুকেশন ভালো হবে, উচ্চশিক্ষা লাভ করবে। ঠিক আছে, তবে আমি আবার একটা কথাই বলবো যে দশা, অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলটা অবশ্যই লক্ষ্য রাখবে। তো এখানে বসে যখন তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, নবমে পড়ছে, তখন কী হবে, যে জাতক বা জাতিকে ধার্মিক হবে, পিতাকে সম্মান করবে, পিতাকে গুরু হিসাবে মানবে। এছাড়া কী হবে, বিদেশ যাত্রা করবে। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, একাদশে যখন পড়ছে, সপ্তম দৃষ্টি একাদশে পড়লে কী হবে, তার ইচ্ছা পূরণ হবে, তার ইচ্ছা অনুসারে কাজ করলে সে লাভ পাবে, তার ছোটোখাটো ভ্রমণ হবে এবং সেখান থেকেও সে প্রফিট তুলতে পারবে ভ্রমণের মাধ্যমে। বড় ভাই বোনের থেকে সে কি সাপোর্ট পাবে। এগুলো কিন্তু একাদশ ঘরের যে সমস্ত সুবিধাগুলো সেগুলো পাবে। তারপরে যখন তার নবম দৃষ্টি লগ্নে পড়ছে তখন কী হবে, সেই জাতক জাতিকা ব্রেন ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, দেখতে হ্যান্ডসাম হবে। এগুলো কিন্তু লগ্নে থেকে আমরা এগুলো পাবো। আকৃতি ভালো হবে, তার মধ্যে জ্ঞান ভালো থাকবে, সবাইকে সৎ পরামর্শ দেবে। এগুলো কিন্তু লগ্নের যে সমস্ত ফলাফলগুলো সেগুলো কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি দেওয়ার কারণে এগুলো হবে। এরপর যখন ষষ্ঠ ঘরে বৃহস্পতিদেব এসে বসবেন তখন কী হবে, ষষ্ঠ ঘর মানে আমরা জানি কি অশুভ। কোন কোন ঘরগুলো জানি অশুভ, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, এগুলো কিন্তু অশুভ। তৃতীয় ঘরটা হালকা অশুভ। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ঘর খুবই অশুভ ঘর। এই ষষ্ঠ ঘরে যখন এসে বৃহস্পতিদেব বসছেন তখন কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যেখানে বসলে কিন্তু কোনো গ্রহের রত্ন ধারণ করা যাবে না বা আংটি পরা যাবে না। এখানে বসে সেই গ্রহের জন্য পূজা পাঠ, দান ধ্যান, ব্রত এইগুলো করা যাবে, কিন্তু অশুভ অবস্থায় যখন কোনো গ্রহ বসে থাকবে তার জন্য কিন্তু রত্ন ধারণ করা যাবে না। রত্ন ধারণ করলে কী হবে, তার শক্তিটাকে আরও বাড়িয়ে তুলবে। তখন এই ষষ্ঠ ঘরে যে রোগ, ঋণ, জ্বর, জ্বালা লেগেই থাকে সেগুলো কিন্তু আরও বেড়ে যাবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। তো এই রত্ন ধারণ করার জন্য একটা ভিডিও আমি সেপারেট করে বানাবো, যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় যে রত্ন কখন ধারণ করতে হয়, অর্থাৎ পাথর বা আংটি কখন পরতে হয়, এবং পূজা পাঠ দান ধ্যান কখন করতে হয়। এটা সবাই গুলিয়ে ফেলেন, সেই জন্য খুবই সমস্যা হয় আমি জানি। তো এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করব। তাই ষষ্ঠ ঘরে বসে যখন তার পঞ্চম দৃষ্টি দশম হয়ে পড়ছে তখন কি কাজকর্মে উন্নতি হবে না, ভালো কর্ম পাবে না, প্রমোশন তো হবেই না, ভালো কর্ম বা মনের মতো কর্ম কিন্তু সেই জাতক জাতিকা পাবে না। এরপর সপ্তম দৃষ্টি যখন দ্বাদশে পড়ছে খরচা বেড়ে যাবে, হসপিটালের খরচা বাড়বে, বিচ্ছেদ হবে, এমন কিছু দু একটা ঘটনা ঘটবে যার জন্য আপনাকে জেল যাত্রা পর্যন্ত করাতে পারে বৃহস্পতিদেব। এখান থেকে বসে যখন তার নবম দৃষ্টি দ্বিতীয় পড়ছে তখন কি ধন সম্পত্তির অভাব লেগেই থাকবে, কথাবার্তা ঠিক থাকবে না, মুখের বাণী ঠিক থাকবে না, আত্মীয় স্বজন কুটুমের সাথে সুসম্পর্ক থাকবে না। ঠিক আছে, তো আজকে আমরা কি জানলাম যে বৃহস্পতি গ্রহ সিংহ লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ, তো তিনি প্রথম থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে কেমন ফলাফল দিতে পারেন। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে বসলে কেমন ফলাফল দেন। পরবর্তীতে আমরা সপ্তম থেকে দ্বাদশ ঘর অবধি জানব এই বৃহস্পতিদেব কেমন ফলাফল দিতে পারেন এই ঘরগুলোতে বসলে। তো আজকে আমি সবাইকে একটা কথাই বলবো যে যদি এই সিংহ লগ্নের কোনো জাতক জাতিকা লগ্ন ছক কিছু বুঝতে না পারেন তাহলে আপনাদের বাড়ির যে গুরুদেব তাকে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে প্রণাম করবেন, এবং যদি গুরুদেব না থাকে বাড়িতে তাহলে কি করবেন, নিজের মা বাবা এবং বয়োজ্যেষ্ঠ যারা গুরু আছেন তাদেরকে প্রণাম করবেন, শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। তাহলে আপনাদের লগ্ন ছকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো অটোমেটিক আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। তো কখনো গুরুদেবকে বা গুরুদেরকে অসম্মান করবেন না, অকটু কথা বলবেন না, তাহলে কিন্তু এই বৃহস্পতি গ্রহ বা দেবগুরু রুষ্ট হবেন, তাতে আপনাদের লগ্ন ছকে খারাপ প্রভাব পড়বে। তাই আজকে আর বেশি কিছু বলবো না।
আজকে আমরা বৃহস্পতি গ্রহ অর্থাৎ সিংহ লগ্নে ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতাকে নিয়ে জানলাম যে তিনি কেমন ফলাফল দিতে পারেন। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সকলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, তাতে আমার ভিডিও করতে আরও উৎসাহ আমি পাবো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই, সেখানে এসে কমেন্ট করে বলবেন, যেমন সকলে বলছেন। আমি যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো ওখানে কোনো সমস্যা হলে বলবেন, আমি যতটা পারবো বলার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।